ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমি দ্রবণ চ্যাপ্টারের সর্বাপেক্ষা ইম্পর্টেন্ট টপিক সংখ্যাগত ধর্ম, ইংরাজিতে যাকে কলিগেটিভ প্রপার্টি বলা হয়, সেই টপিকটা আমি পড়াবো। এই টপিক থেকে প্রধানত বিভিন্ন প্রবলেম আমাদের বোর্ডের এক্সামে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। সুতরাং তোমরা এই টপিকটা খুব ভালো করে পড়ো, দেখো এবং প্রত্যেকটা পয়েন্ট খাতাতে লিখে রাখো। তাহলে আজ আমি শুরু করছি সংখ্যাগত ধর্ম। হেডিং করো সংখ্যাগত ধর্ম। তাহলে এখানে আমরা একটা লাইন লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখো যে দ্রবণের যে সমস্ত ধর্মগুলি দ্রাবক কণার সংখ্যার উপর কেবলমাত্র নির্ভর করে, কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রবণের সেই সমস্ত ধর্মগুলিকে সংখ্যাগত ধর্ম বলে। তাহলে খুব ভালো করে এই জায়গাটা দেখো। তাহলে সংখ্যাগত ধর্ম কাকে বলে না, দ্রবণের যে সমস্ত ধর্মগুলো কেবলমাত্র দ্রাবক কণার সংখ্যার উপরে নির্ভর করে। কণা সংখ্যা মানে কি? দ্রাবের মোল সংখ্যা, একই ব্যাপার। তাহলে কণা সংখ্যার উপর নির্ভর করে, কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না। যে গ্লুকোজ হলো কি তোমার ফ্রুক্টোজ হলো কি তোমার ইউরিয়া হলো, সেটা কোনো ম্যাটার করছে না, কিন্তু কণা সংখ্যার উপরে নির্ভর করছে। ঠিক আছে? তার মানে সেই ধর্মগুলোকে আমরা কি বলবো? সংখ্যাগত ধর্ম। বোঝা গেল? এই জায়গাটা ভালো করে লিখে রাখবে। তাহলে এখানে আমরা উদাহরণ দেব। উদাহরণ দেখো, আমার সিলেবাসে যেগুলো আছে আমি পরপর বলে যাচ্ছি, তোমরা ভালো করে এগুলো লিখে রেখো। 1 নম্বরে আমরা বলছি দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আপেক্ষিক অবনমন মানে কমে যাওয়া। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, ভালো করে দেখো। তাহলে কি শুধু বাষ্পচাপের অবনমন নয়, আপেক্ষিক কথাটা যেন যুক্ত থাকে। তাহলে 1 নম্বরে কি বললাম? দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত ধর্ম। কিন্তু শুধু বাষ্পচাপের অবনমন কিন্তু সংখ্যাগত ধর্ম নয়। মাথায় থাকে, আপেক্ষিক কথাটা থাকতে হবে। আমরা প্রত্যেকটা আলোচনা করব, কিন্তু এখন এই জায়গাগুলো বুঝে নাও। নাম্বার 2তে দেখো, নাম্বার 2তে
আমরা বলছি দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। কি বললাম? দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। উন্নয়ন মানে বৃদ্ধি, হ্যাঁ, উন্নয়ন। শুধু স্ফুটনাঙ্ক না কিন্তু, তাহলে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নই সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি। 3 নম্বর বলছি দ্রবণের হিমাঙ্কের অবনমন। অবনমন মানে কি? কমে যাওয়া, হ্রাস। হিমাঙ্কের কমে যাওয়া। হ্যাঁ, শুধু হিমাঙ্ক কিন্তু সংখ্যাগত ধর্ম না। কোনটা সংখ্যাগত ধর্ম? হিমাঙ্কের অবনমন, হিমাঙ্কে কমে যাবে। ঠিক আছে। আর নাম্বার 4 বলছি দ্রবণের অভিস্রবণ চাপ। দ্রবণের অভিস্রবণ চাপ, এটাও সংখ্যাগত ধর্ম। তাহলে সংখ্যাগত ধর্ম কাকে বলে আমরা বুঝে গেলাম। সংখ্যাগত ধর্ম কি কি আছে আমাদের সিলেবাসে, তাদের নাম কি সেগুলো আমরা দেখলাম। তাহলে এই জায়গাটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখানে কারোর কোনো প্রবলেম নেই। শুধু এখানে একটা লাইন তোমরা লিখে রাখবে, এই দ্রবণের সংখ্যাগত ধর্মের সাহায্যে দ্রবণে উপস্থিত দ্রাবের আণবিক ভর নির্ণয় করা যায়। এই লাইনটা তোমরা কিন্তু স্টার মেরে লিখে রাখো। কি বললাম? দ্রবণের সংখ্যাগত ধর্মের সাহায্যে দ্রবণে উপস্থিত দ্রাবের আণবিক ভর নির্ণয় করা যায়। দ্রবণে উপস্থিত দ্রাবের আণবিক ভর নির্ণয় করা যায়। কি করা যায়? নির্ণয় করা যায়। নির্ণয় করা যায়। এই লাইনটা আমরা লিখে দিলাম। তাহলে কি বললাম? স্টার মেরে এখানে কি বললাম না, দ্রবণের এই সংখ্যাগত ধর্ম, যে কোনো সংখ্যাগত ধর্মের সাহায্যে ওই দ্রবণে উপস্থিত কোনো দ্রাবের আণবিক ভর কত হবে সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে এই যেটুকু বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটুকু লিখে নিয়েছো। এখানে শুধুমাত্র বলেছি সংখ্যাগত ধর্ম কাকে বলে এবং তাদের উদাহরণ কোনগুলো দ্রবণের সংখ্যাগত ধর্ম। ঠিক আছে। তাহলে আমি এখন এই প্রথম ধর্মটাকে নিয়ে আলোচনা করব। এখন তোমরা প্রথম সংখ্যাগত ধর্মটা হেডিং করো। প্রথম সংখ্যাগত ধর্ম কোনটা আছে না, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে এটা আমরা লিখে দিচ্ছি, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ভালো করে দেখো,
কি লিখলাম? দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এটা প্রথম যে সংখ্যাগত ধর্ম 1 নম্বর সেটা আছে। তাহলে এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, তারপরে রাউল্টের সূত্রটা আমরা বোঝাবো। ঠিক আছে, একটু ভালো করে এই জায়গাটা দেখো। ধর মনে করি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ পি নট, আমরা নট দিয়ে সাধারণত চিহ্নিত করি। তাহলে ধর বিশুদ্ধ একটা দ্রাবক আছে, সে জল থাকতে পারে, তাহলে এদের বাষ্পচাপ কত? এদের বাষ্পচাপ কত? পি নট। এবারে এই দ্রাবকের মধ্যে যদি অনুদ্বায়ী কোনো দ্রাব যোগ করি, অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যদি যোগ করি, তাহলে তো বাষ্পচাপ কমে যায়, অবশ্যই কমে যায়। তাহলে এখানে বললাম দ্রাবকের মধ্যে অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাব যোগ করলে দ্রবণের বাষ্পচাপ হয় পি। কি হলো? পি হলো। তাহলে এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ পি, দ্রবণ, আর এটা বিশুদ্ধ দ্রাবক, এটা ছিল দ্রাবক, তাই না? এটা দ্রাবক আর এটা কি? দ্রবণ। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এটা। এবার ওই দ্রাবকের মধ্যে দেখো, যদি অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যোগ করি, তাহলে বাষ্পচাপ হয় কত? দ্রবণের বাষ্পচাপ হয় পি দ্রবণ। তাহলে আমরা জানি তো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সর্বদা তো বেশি হয়, আমরা আগের ক্লাসে পড়িয়েছি, তাই না? তাহলে দ্রবণের বাষ্পচাপ তো কম হয়, তাহলে কতটা বাষ্পচাপ কমে গেল? তাহলে বাষ্পচাপের অবনমন হলো কত? বাষ্পচাপের হ্রাস হলো কত? ঠিক আছে, তাহলে এখানে লিখবো বাষ্পচাপের, অতএব বাষ্পচাপের অবনমন কত? তার মানে পি, এইটা দ্রাবক মাইনাস পি দ্রবণ, ছিল এত, হয়েছে এত, এইটা বাষ্পচাপের অবনমন। কিন্তু এটা সংখ্যাগত ধর্ম নয়। সংখ্যাগত ধর্ম কোনটা? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এটা জাস্ট বোঝানোর জন্য বলছি, পরীক্ষায় পড়বে না। হ্যাঁ, তাহলে অতএব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কত? না, এই টোটাল যে বাষ্পচাপের অবনমন, মানে দ্রাবক মাইনাস দ্রবণ কে আবার যদি এই পি নট দ্রাবক দিয়ে ভাগ করা হয়, এইটাকে বলছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এইটা মানে পি নট দ্রাবক মাইনাস পি দ্রবণ বাই পি নট দ্রাবক। এটাই কিন্তু সংখ্যাগত ধর্ম, এটা সংখ্যাগত ধর্ম নয়। কি বোঝা গেল? তাহলে কোনটা সংখ্যাগত ধর্ম? এটা কিন্তু সংখ্যাগত ধর্ম না।
তাহলে এটা আমরা কি বলবো? সংখ্যাগত ধর্ম। ঠিক আছে, তাহলে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বোঝা গেল। এবার এই দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত বিজ্ঞানী রাউল্ট একটা সূত্র দিয়েছেন, যাকে আমরা বলি দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। ঠিক আছে, তাহলে এখন আমরা সেই রাউল্টের সূত্রটা তোমাদের লেখাবো। তাহলে এখন আমরা লেখাবো যে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে হেডিং দিই, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। ঠিক আছে, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে সূত্রটা আমরা এখানে লেখাচ্ছি, দেখো, লেখো, কোন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অনুদ্বায়ী মানে কি? যে উড়বে না। আবার অতড়িৎ বিশ্লেষ্য মানে কি? যে আয়নে ভাঙে না। ঠিক আছে, অতড়িৎ বিশ্লেষ্য যে মানে জলে দিলে যে আয়নে ভাঙবে না, তড়িৎ পরিবহন করবে না। আয়নে না ভাঙলে সে তড়িৎ পরিবহন করবে কি করে, তাই না? মানে আয়নে ভাঙে না, যেমন গ্লুকোজ, ইউরিয়া, এইগুলো। তাহলে কি বললাম? কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবের দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান ওই দ্রবণে উপস্থিত দ্রাবের, মানে দ্রাবক যেটা অতড়িৎ বিশ্লেষ্য, দ্রাবের মোল ভগ্নাংশের সহিত সমান হয়। ভালো করে দেখো, তাহলে কি বললাম? কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান ওই দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সহিত সমানুপাতিক হয়। এটাই তোমার রাউল্টের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত সূত্র। এটা পরীক্ষায় পড়ে, খুব ভালো করে এটা লিখে রাখবে। ঠিক আছে, তাহলে আমি এর সমীকরণটা কেমন হবে একটু আগে তোমাদের দেখিয়েছি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন আমরা কেমন ভাবে লিখি? পি নট দ্রাবক মাইনাস পি দ্রবণ বাই কি পি নট দ্রাবক। এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন ইকুয়াল টু কি হয়? মোল ভগ্নাংশ এক্স দ্রাবক
দ্রাবের মোল ভগ্নাংশের সহিত সমানুপাতিক। ভালো করে ব্যাপারটা ক্লিয়ার হলো? এই জায়গাটা ক্লিয়ার? দেখো একদম সিম্পল, কিছুই নেই এই জায়গাটা। সবাই বুঝতে পেরেছো? কোনো কিছুই নেই। বা এটা আমরা কেমন ভাবে লিখতে পারি? দেখ, মোল ভগ্নাংশ মানে কি? দ্রাবের মোল ভগ্নাংশ আছে, তার মানে মোল সংখ্যা দ্রাব বাই কি মোল সংখ্যা দ্রাব প্লাস মোল সংখ্যা দ্রাবক। ক্লিয়ার? মোল সংখ্যা দেখ দ্রাব, আর এখানে কি মোল সংখ্যা দ্রাব প্লাস দ্রাবক। একজনের মোল ভগ্নাংশ মানে কি? তার মোল সংখ্যা বাই টোটাল মোল সংখ্যা। আমার যদি শুধু এই সূত্রটা পড়ে তাহলে কি এই সূত্রটা লিখবো আর জাস্ট এই প্রথম লাইনটা লিখে দেবো এইটা। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমরা একটু বড় করে দেখাতে পারি। অঙ্কের ক্ষেত্রে আমরা এটা করে দেখাচ্ছি এক্সট্রা, কিন্তু পরীক্ষায় যখন পড়বে কি তুমি এটা লিখবে আর শুধু এই ফার্স্ট এই লাইনটা লিখে দেবে, এইটা, বাকিটা লিখবে না। এখন আমি এটা থেকে আবার এই ডেরিভেশনটা করে দেখাচ্ছি, যদি অঙ্কের ক্ষেত্রে কোন ফর্মুলাটা আমরা ইউজ করব সেইটা করে আমি দেখাচ্ছি। তাহলে এটা আবার লিখতে পারি। দেখ, এইটা মানে কি? দ্রাব মানে কি? মোল সংখ্যা মানে কি? আমরা জানি মোল সংখ্যা ইকুয়াল টু কি? মোল মানে কি? ভর বাই আণবিক ভর। এটা তো আগে শেখানো হয়েছে। তাহলে এইটার জায়গায় আমরা কি লিখতে পারি? এন এর জায়গায় ডাব্লু দ্রাব বাই কি এম দ্রাব, এইটা, তাই না? ডাব্লু দ্রাব বাই এম দ্রাব। নিচে কি হবে? ডাব্লু দ্রাব আবার এম দ্রাব। দেখ, ডাব্লু দ্রাব এম দ্রাব, ডাব্লু দ্রাব এম দ্রাব প্লাস দেখ ডাব্লু দ্রাবক বাই কি এম দ্রাবক। হলো? ব্যাপারটা বোঝা গেল? তাহলে এই মোল সংখ্যাকে আমরা ডাব্লু বাই এম মলিকুলার ওয়েট, এটা দ্রাবের ভর আর এটা কি দ্রাবের আণবিক ভর। আমরা জানি তো মোল সংখ্যা ইকুয়াল টু ভর বাই আণবিক ভর, সেইটা আমরা কনভার্ট করে দিয়েছি। এইবারে দেখ, তখন এই ফর্মুলায় অঙ্ক বসাতে হবে। তার মানে ফর্মুলা, কোন ফর্মুলায় আমরা পরীক্ষায় কোন ফর্মুলায় অঙ্ক করব এইটা আমি লিখে দিচ্ছি। এদিকে তো এইগুলো লিখছিলাম, এইটা P0 দ্রাবক মাইনাস পি দ্রবণ বাই কি P0 দ্রাবক। দেখো, এই ফর্মুলাতে তোমাকে অঙ্ক করতে হবে পরীক্ষার খাতায়। এই ফর্মুলাতে কিন্তু অঙ্ক করতে হবে। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। আর পরীক্ষায় যখন পড়বে শুধু সূত্র পড়লে জাস্ট এইটা লিখবে, আর যদি অঙ্ক পড়ে তাহলে এই ফর্মুলাটা ইউজ করবে। আর এই ফর্মুলাকে আরো ছোট করা যায় কিভাবে? আমরা এখানে লিখে দিচ্ছি। দেখো, এখানে লিখে দিচ্ছি, যদি দ্রাবের পরিমাণ দ্রাবক অপেক্ষা কি বললাম? যদি দ্রাবের পরিমাণ দ্রাবকের 1/10 ভাগেরও কম হয়, তাহলে এন দ্রাবকে বাদ দেওয়া যায়। ঠিক আছে? উপরেরটা না, এই যে দ্রাব, এটা বাদ দেওয়া যাবে না। কোনটা? এইটা, এই পোর্শনটা বাদ দেওয়া যাবে। উপরেরটা বাদ দিলে তো মানে 0/something 0 হয়ে যাবে, এটা বাদ দেওয়া যাবে না। এই নিচেরটাই দ্রাবকের
রেসপেক্টে দ্রাবকের সাপেক্ষে এইটা বাদ দেওয়া যায়। তাহলে এটা বাদ দেওয়া যায় মানে কি, এইটা পুরোটা বাদ চলে যাবে, এইটা পুরোটা বাদ চলে যাবে। তাহলে এটা পুরোটা বাদ চলে গেলে কি পড়ে থাকছে দেখ, তাহলে এইটা পড়ে থাকছে P0 দ্রাবক মাইনাস পি দ্রবণ বাই কি P0 দ্রাবক ইকুয়াল টু কোনটা, না এটা তো বাদ চলে যাচ্ছে, এটা তো তখন বাদ চলে যাচ্ছে। যদি এই কেসটা হয়, যদি স্টার মেল রাখলাম, হ্যাঁ এই কেসটা হলে তাহলে এটা তো বাদ চলে যাচ্ছে, এই এন দ্রাব বাদ দেওয়া যায় মানে কি, তাহলে এইটা বাদ চলে যাচ্ছে, এন দ্রাবটা বাদ যাচ্ছে মানে এইটা বাদ চলে যাচ্ছে। তাহলে উপরে থাকছে কি দ্রাব বাই এম দ্রাব, আর নিচে থাকছে কি দ্রাবক বাই এম দ্রাবক। তাহলে এটা উল্টে যাবে, তাহলে এটা উল্টে যায় না। তাহলে এখানে হচ্ছে কি ডাব্লু দ্রাব বাই কি এম দ্রাব ইনটু, এটা উল্টে গেলে এম দ্রাবক বাই ডাব্লু দ্রাবক, কি হয় এম দ্রাবক বাই ডাব্লু দ্রাবক। তাহলে তখন এই ফর্মুলা দিয়ে প্রবলেম করলেও আনসার হবে। আর এটা অ্যাপ্রোপ্রিয়েট, এই যে ফর্মুলাটা বলেছি এটা অ্যাপ্রোপ্রিয়েট, এটা তুমি সবসময় ইউজ করতে পারো, এটা করলে কোনো ভুল নেই। কিন্তু শর্টকাটে যদি দেখি যে মানে দ্রাবের পরিমাণ দ্রাবকের 1/10 থেকে কম, তাহলে তুমি শর্টকাটে এই ফর্মুলাটা ইউজ করতে পারবে। ঠিক আছে, তাহলে এখানে তিনটে জিনিস আমি খুব ভালো করে তোমাদের বললাম। যদি সূত্র আসে সূত্রটা লিখবে, আর শুধু এইটা লিখবে, এটা আপেক্ষিক অবনমন ইকুয়াল টু দ্রাবের মোল ভগ্নাংশ, তাই বলেছি, এইটুকু লিখে দেবে। আর যদি অঙ্ক আসে তাহলে এগুলো ডেরাইভ করার দরকার নেই, আমি তো ডেরাইভ করে দেখালাম কিভাবে এলো, তুমি শুধু এই ফর্মুলাটা ধরে অঙ্ক করতে পারো। আর যদি দেখো দ্রাবের পরিমাণ খুব কম, 1/10 থেকেও কম, তখন এইটা বাদ দিয়ে আরো শর্টকাট ফর্মুলা, এই ফর্মুলাতে তুমি অঙ্ক করতে পারো। আচ্ছা, এখানে একটা প্রবলেম বলছি, লেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ 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 জলের বাষ্পচাপ 760 মিলিমিটার এইচজি। ঠিক আছে, 760 মিলিমিটার এইচজি। এবার বলছি দেখো, লেখো যে 90 গ্রাম জলে 6 গ্রাম বা 5 গ্রাম বললাম, 5 গ্রাম একটি অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপ 750 মিলিমিটার এইচজি হয়। ঠিক আছে, এখন ওই দ্রাবের আণবিক ভর নির্ণয় করো। ঠিক আছে, এই অঙ্ক তাহলে ভালো করে দেখো, খুব সিম্পল একটা প্রবলেম দিলাম,
কত আছে না 760 মিলিমিটার বিশুদ্ধ জলের বাষ্পচাপ। 90 গ্রাম জলে কত গ্রাম আমি অনুদ্বায়ী দ্রাবক ঢেলেছি? 5 গ্রাম। যোগ করলে এখন দ্রবণের বাষ্পচাপ কমে কত হয়েছে? 750 মিলিমিটার এইচ। ঠিক আছে, তাহলে এখন বলেছে ওই দ্রাবের আণবিক ভর নির্ণয় করো। একদম সিম্পল অঙ্ক। তাহলে এখানে দেখ, এটা 90 গ্রাম, এটা 5 গ্রাম। তাহলে 5 গ্রাম মানে কি? এই দ্রাবকের 1/10 ভাগের থেকেও কম। 1/10 ভাগ হলে তো 9 গ্রাম হতো, কিন্তু তার থেকেও কম 5 গ্রাম। তাহলে এখানে ওই দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করতে পারি। প্রথমটা ইউজ করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওটা সবসময়, কিন্তু আমি দ্বিতীয়টা ইউজ করতে পারি, ওটা শর্টকাট, আমার আরও সহজ হয়ে যাবে। তাহলে এখানে আমরা এই ফর্মুলাটা বলবো, এটা দ্রাবক মাইনাস দ্রবণ, আবার কি পিনট দ্রাবক ইকুয়াল টু কি ডাব্লু দ্রাবক বাই এম দ্রাবক ইন্টু উল্টে গেল এম দ্রাবক বাই ডাব্লু দ্রাবক। এই একদম সিম্পল। তাহলে এখানে কত ছিল দেখো, তোমার 760 কমে কত হলো? 750, নিচে কত? 760 ইকুয়াল টু কত? এখানে দ্রাবক কত গ্রাম? 5। এর আণবিক ভরটা বের করব। দ্রাবক এটা কত? আমরা দ্রাবক তো জল, জলের তো 18, জলের কত আণবিক ভর? তো 18, 2 আর 16, 18। তাহলে উপরে দেখো 18, নিচে কত? ডাব্লু কত? তোমার 90 গ্রাম। এই তাহলে এখানে কি 5, 18, 90, 5, 5, 5 কেটে গেল। এই তাহলে এটা কি? এখানে উপরে থাকলো কি 10, নিচে কি 760, 0 0 কেটে গেল, 1 বাই কি এম দ্রাবক। তাহলে অতএব এম দ্রাবক ইকুয়াল টু কত হলো? এম দ্রাবক ইকুয়াল টু কত হলো? 76 গ্রাম পার মোল, কারণ এটা আণবিক ভর। তাহলে আনসার কত সহজ হলো, বুঝলে? বোঝা গেল? তাহলে এরকম বড় দেখো প্রবলেমটা কত বড় পড়েছে প্রবলেমটা, কিন্তু আমরা কত সহজে এই ছোট্ট ফর্মুলার মাধ্যমে প্রবলেমটা সলভ করলাম। তাহলে এরকম ধরনের প্রবলেম অন্য ভ্যালু দিয়ে আসবে, এই ভ্যালুগুলো অন্য দিয়ে আসবে, তাহলে আমরা করতে পারবো। ঠিক আছে, শুধু তোমরা দেখে নেবে এখানে 1/10 থেকেও কম, তাই সেকেন্ড ফর্মুলা, না হলে ফার্স্ট ফর্মুলাটা বসাবে। ক্লিয়ার? এখন আমি স্ফুটনাঙ্কের উন্নয়নটা নিয়ে ডিসকাস করব। এটা কি? এটা সেকেন্ড কলিগেটিভ প্রপার্টি, স্ফুটনাঙ্কের উন্নয়ন। এটাও খুব ইম্পর্টেন্ট, তাই না? তাহলে এখানে লেখো দ্রবণের 2 নম্বর, এটা দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। ঠিক আছে, তাহলে এটা পড়ার আগে দেখ আমাদের বুঝতে হবে যে দ্রবণের স্ফুটনাঙ্কটা কি, তারপরে তো এটা পড়বো। দ্রবণের স্ফুটনাঙ্কটা যদি না আমি জানি, তাহলে এটা পড়ে আমার লাভ কি, তাই না? তাহলে এখানে আমরা পড়ব দ্রবণের স্ফুটনাঙ্ক বা তরলের স্ফুটনাঙ্ক। তাহলে দেখ, এই দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নটা পড়ার আগে আমরা শিখবো যে তরলের স্ফুটনাঙ্কটা কি। তরলের স্ফুটনাঙ্ক না জেনে এটা পড়া কি দরকার আমার, আমি তো বুঝতেই পারবো না। তোমরা ক্লাস 9-10-এ পড়েছিলে স্ফুটনাঙ্ক কি না, প্রমাণ চাপে যে উষ্ণতায় কোনো তরল ফুটতে শুরু করে, অর্থাৎ বাষ্পে পরিণত হতে থাকে, সেই উষ্ণতা ওই তরলের স্ফুটনাঙ্ক। এখন তোমরা বড় হয়েছো, ক্লাস 11-এ পড়ছো, 12-এ পড়ছো,
এখানে তো ওই সংঘাত তো চলবে না। এখন তোমাদের একটু ঘুরিয়ে শিখতে হবে। কি লিখবো আমরা লিখে দিচ্ছি, এখানে লেখো আগে স্ফুটনাঙ্ক। হ্যাঁ, তরলের স্ফুটনাঙ্ক। তাহলে লিখবো কি, যে উষ্ণতায় কোন তরলের বাষ্পচাপ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়, সেই উষ্ণতায় ওই তরল ফুটতে থাকে এবং ওই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে। খুব সুন্দর জিনিস দেখো। তাহলে কি বললাম, যে উষ্ণতায় কোন তরলের বাষ্পচাপ উহার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়ে যায়, সেই উষ্ণতায় তরল ফুটতে থাকে। তাহলে সেই উষ্ণতাকে ওই তরলের কি বলে, স্ফুটনাঙ্ক বলে। ক্লিয়ার? একদম কিচ্ছু নেই, যদিও সংজ্ঞা আসবে না, তবু আইডিয়াটা জেনে রাখো, নাহলে তো আমরা শিখতে পারবো না। ধর এটা আমি গ্রাফিক্যালি দেখাচ্ছি, একটা গ্রাফের মাধ্যমে বুঝতে আরো যাতে তোমাদের সুবিধা হয়। ধর আমি একটা এই এক্স অ্যাক্সিসটাকে আমরা বলছি উষ্ণতা, টেম্পারেচার, আর ওয়াই অ্যাক্সিসটা বলছি বাষ্পচাপ, ভেপার প্রেসার। বাষ্পচাপের ইংরেজি ভেপার প্রেসার। তাহলে এইটা হচ্ছে 1 ATM, এইটা ধর এই ডিস্টেন্সটা 1 একই 1 ATM, 1 অ্যাটমসফিয়ার মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। এখান থেকে এই পর্যন্ত 1 অ্যাটমসফিয়ার, এখান থেকে আবার 2 অ্যাটমসফিয়ার, এই ডিস্টেন্স আর। তাহলে দেখ, একটা নর্মালি যে কোনো একটা তরল, সে জল হোক, ইথানল হোক, যে কোনো তরলে কিছু তো বাষ্প এই 0 ডিগ্রি উষ্ণতাতে বা 0 ডিগ্রি কেলভিনে বা 0 ডিগ্রি কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরছি, যে কোনো উষ্ণতায় কিছুটা তো বাষ্পচাপ আছে। এবার যত উষ্ণতা বাড়াই, আমরা পড়িয়েছি উষ্ণতা বাড়ালে কি বাড়ে, বাষ্পচাপ বাড়ে। তাহলে উষ্ণতা যত বাড়াচ্ছি এদের বাষ্পচাপও বাড়ছে। তাহলে এটা তো তরল, এটা কি তরল, তাই না? এটা তরল। তাহলে এটা একটা তরল, তাহলে উষ্ণতা বাড়ালে এদের বাষ্পচাপ বাড়ছে। তাহলে কোন জায়গায় এই তরলের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হচ্ছে? এটা তো বায়ুমণ্ডলীয় চাপ, তো এইটা এতটা বায়ুমণ্ডলীয় চাপ, এইটা এতটা, তাহলে এই ডিস্টেন্সটা। তাহলে কোন পয়েন্টে তরলের বাষ্পচাপ, আমি উষ্ণতা বাড়াচ্ছি, যত লেফট টু রাইটে উষ্ণতা বাড়ছে তরলের বাষ্পচাপ বাড়ছে। তাহলে কোন উষ্ণতায় তরলের বাষ্পচাপ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হলো? কোন উষ্ণতায়? এই উষ্ণতা, এই জায়গাটায়। তাহলে এটা কোন উষ্ণতা? এখান থেকে আমি ডট ডট করে নিচের দিকে নামছি, এইটা। তাহলে এই উষ্ণতা, এই সোজা দেখো, এই উষ্ণতাতে যখন আনলাম তখন তরলের বাষ্পচাপ বৃদ্ধি পেয়ে 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 বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়ে গেছে। সেই জন্য তরল তখন কি হচ্ছে, ফুটতে থাকছে, ফুটছে। তাহলে এই টেম্পারেচারটাকে বলছি আমরা টিবি, স্ফুটনাঙ্ক, বয়েলিং পয়েন্ট। ইংরেজিতে বলে বয়েলিং পয়েন্ট, বাংলাতে কি বলে, স্ফুটনাঙ্ক। তাহলে এই যেটা বললাম তোমরা বুঝতে পেরেছো। আমরা বলেছি যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ, এই বাষ্পচাপ বাড়ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হয়, সেই উষ্ণতাকে কি বলে, ওই তরলের স্ফুটনাঙ্ক বলা হয়।
তাহলে এই জায়গাটা ক্লিয়ার, কারোর কোনো প্রবলেম নেই। এবারে আমরা পড়াবো দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। একইভাবে রাউল্ট সূত্র ছোট ছোট করে সূত্র দিয়ে গেছেন। এবার লেখো দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। তাহলে এখানে বললাম দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের সূত্র। ঠিক আছে, তাহলে সূত্রটা আমি এখানে বলে দিচ্ছি, আগের মতো লেখো। কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ওই দ্রবণের মোলালিটির সঙ্গে সমানুপাতিক হয়। ভালো করে দেখো, তাহলে কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ওই দ্রবণের মোলালিটির সঙ্গে সমানুপাতিক হয়। মোলারিটি নয় কিন্তু, মোলালিটি, স্মল এম। তার মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন, হ্যাঁ, আমরা কি বলছি, এইটা এই পার্থক্যটা ডেল্টা টি বি, এইটা হচ্ছে বলছি স্ফুটনাঙ্কের উন্নয়ন। তার মানে ধরো আমরা এটা বলছি, আগে যখন দ্রাবক যোগ করা হয়নি ছিল টি ইনিশিয়াল, যোগ করার পরে হয়েছে টি ফাইনাল, এটা ফাইনাল বেড়েছে। আর আগে ছিল কত, ইনিশিয়াল, এটা ইনিশিয়াল ছিল, বৃদ্ধি পাওয়ার পরে এটা হয়েছে ফাইনাল থেকে ইনিশিয়াল, এটা তো পার্থক্য। তাহলে এই এটা হচ্ছে উন্নয়ন, মানে এটা ছিল কত, যখন বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, যেই অনুদ্বায়ী দ্রাবক ঢেলেছি তখন কি বাষ্পচাপ তোমার কমে গেছে, স্ফুটনাঙ্ক বেড়ে গেছে, তাহলে বাড়ার পরে হয়েছে এইটা। তাহলে পার্থক্যটা ডেল্টা টিবি, স্ফুটনাঙ্কের বৃদ্ধি, উন্নয়ন, ইকুয়াল টু এই সমানুপাতিক কার সঙ্গে, মোলালিটি, এম। এমটা হচ্ছে দ্রবণের মোলালিটি। ঠিক আছে, তার মানে এটাকে যদি আমরা সমান করি কি হবে, তাহলে কেবি ইন্টু এম। তাহলে কেবিটা কি, কেবিটা না, স্ফুটনাঙ্কের উন্নয়ন ধ্রুবক, স্ফুটনাঙ্কের উন্নয়ন ধ্রুবক, বা একে বলে ইবলুস্কোপিক ধ্রুবক, ইবলুস্কোপিক, কোপিক ধ্রুবক। ঠিক আছে, বাংলায় বানানগুলো একটু দেখে নিও, হ্যাঁ। ইবলুস্কোপিক, দন্তে সয়কার, হ্যাঁ, ইবলুস্কোপিক ধ্রুবক। ঠিক আছে, এইটা। আর এমটা তো এমটা হচ্ছে কি, মোলালিটি, লহসই টহসি, মোলালিটি। তাহলে এই মোলালিটির ফর্মুলা আমি তোমাদের করিয়েছিলাম, দেখো, এই ডেল্টা টিবি ইকুয়াল টু কি, কেবি ইন্টু, দেখ এরম ভাবে পড়া হয়েছিল, ডাব্লু দ্রাবক বাই এম দ্রাবক, উপরে ইন্টু 1000, নিচে কি
ডাব্লু দ্রাবক, এইটা মোলালিটির ফর্মুলা। তাহলে এখানে আমরা মোলালিটির ফর্মুলাটা বসিয়ে দিলাম এম এর জায়গায় এইটা। তাহলে এই ফর্মুলায় আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত যা কিছু অঙ্ক আসবে এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা সলভ করতে পারবো। এই ফর্মুলাটা কিন্তু ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলা দিয়ে আমরা স্ফুটনাঙ্কের উন্নয়নের যে কোনো অঙ্ক আমরা সলভ করব। ঠিক আছে? আচ্ছা, এখন আমি শুধু পড়াবো এই কেবি মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন ধ্রুবকের একক কি এইটা বের করব, আর এদের ডেফিনেশন বোর্ডে আসে, সেই ডেফিনেশনটা আমি একটু বলে দেব। এখন তোমরা তাহলে লেখো যে কেবির একক, কেবি এর একক। দেখো তাহলে আমরা দেখলাম কি ডেল্টা টিবি ইকুয়াল টু কি কেবি ইন্টু এম। তাহলে কেবি ইকুয়াল টু কি ডেল্টা টিবি বাই এম। তাহলে ডেল্টা টিবি তো কেলভিন, এটা উষ্ণতা তো, আর এম মানে কি মোলালিটি। তাহলে মোলালিটি আমরা জানি কি মোল পার কেজি, মোল পার কেজি, এইটা হচ্ছে মোলালিটি। তাহলে উপরে গেলে আমার কি হচ্ছে তোমার কে কেলভিন ইন্টু কেজি, কেজিটা উপরে গেলে প্লাস হয়ে গেল, আর মোল ইনভার্স। তাহলে এইটা কেবি এর ইউনিট। ক্লিয়ার? এলে পারবে। আচ্ছা, এবারে কেবি এর সংজ্ঞাটা আমরা লিখবো। তাহলে কেবি ব্যাপারটা কি এর সংজ্ঞাটা লিখছি। দেখ আমরা দেখলাম টিবি ইকুয়াল টু কি কেবি ইন্টু এম। তাহলে এম যদি 1 হয়, 1 মোলাল হয়, তার মানে ডেল্টা টিবি ইকুয়াল টু কি হবে কেবি। তার মানে 1 মোলাল দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন যেটা, সেটাই কি হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন ধ্রুবক। এইটাই 1 হলে তাহলে এটা যা এটা তাই, তার মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন হবে উন্নয়ন ধ্রুবক। তাহলে তাহলে এখানে আমরা লিখব কি কোন অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবের 1 মোলাল দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নকে বলা হয় ওই দ্রবণের উন্নয়ন ধ্রুবক। উন্নয়ন ধ্রুবক। ক্লিয়ার? তাহলে কোনো অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য দ্রাবের 1 মোলাল দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নকে বলা হয় ওই দ্রবণের উন্নয়ন ধ্রুবক। তাহলে এই জায়গাটা ক্লিয়ার, বোঝা গেল? যদি সংজ্ঞা আসে পারবো। তাহলে এই কেবি এর মান, আবার দেখ কেবি এর মান, এর মান নির্ভর করে, একটু লিখে রাখ, নির্ভর করে 1 নম্বরে উষ্ণতার উপর, 2 নম্বর বলছি দ্রাবকের প্রকৃতি। দ্রাবক আলাদা হলে এই কেবি এর মান কিন্তু আলাদা হবে। দ্রাবকের প্রকৃতির উপর, হ্যাঁ, জলের কোনো দ্রাবক যদি জলে যুক্ত থাকে তার কেবি আলাদা, আবার যদি বেঞ্জিনে যুক্ত থাকে তার কেবি আলাদা, যদি ইথানলে যুক্ত থাকে তার কেবি আলাদা। তার মানে এই দুটো মেন ফ্যাক্টর একটু মনে রেখো। তাহলে এই জায়গাটা ক্লিয়ার, আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন ব্যাপারটা বুঝতে পারলাম। শেষ হলো একটা প্রবলেম করাবো।
লেখো 1.8 গ্রাম গ্লুকোজ 100 ml জলে দ্রবীভূত থাকলে দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে? দেয়া আছে, দেখো কেবি জলে দেয়া আছে তোমার 0.50, এই ভ্যালুটা দেয়া আছে। এবার ওর ইউনিটটা দেয়া আছে, আমি আর ইউনিটটা দিলাম না, কেলভিন কেজি পার মোল ইউনিটটা দেয়া আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। তাহলে আমরা কি জানি, দেখো আমরা ডেল্টা টিবি ইকুয়াল টু আমরা জানি কি কেবি ইন্টু ডাব্লু দ্রাবক বাই এম দ্রাবক ইন্টু 1000 বাই কি তোমার ডাব্লু দ্রাবক। এই তাহলে অর কেবি কত 0.50, ডাব্লু দ্রাবক কত 1.8, এফ গ্লুকোজ 180 জানো তো C6H12O6 এর 180 এদের মলিকুলার ওয়েট, এইটা ইনটু 1000 নিচে কত 100, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেলড হলো। তাহলে এখানে কি আসছে, আর একটা জিরো আসছে, তাই তো এই পয়েন্ট যদি তুলে দিই এখানে আর একটা জিরো আসে, তাহলে এটা কেটে গেল, তাহলে 1/0, তার মানে তোমার কি হলো না, ভালো করে দেখো 0.05 এত কেলভিনে যদি বলি কেলভিন, এটা কি স্ফুটনাঙ্কের উন্নয়ন হলো এত কেলভিন। তাহলে আগে আমরা জানি জলের স্ফুটনাঙ্ক কত, সেটা আমরা জানি, তাহলে তার সঙ্গে এটা বেড়েছে, তাহলে এখন স্ফুটনাঙ্ক কত, এখন টিবি হবে কত, এখন এই দ্রব মানে তোমার বৃদ্ধি পেয়েছে, এখন দ্রবণের স্ফুটনাঙ্ক কত, তাহলে এখন হবে তোমার কি, আগে ছিল বিশুদ্ধ জলের ছিল কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373.15 কেলভিন, প্লাস কত বাড়লো, এটা বেড়েছে 0.05 কেলভিন, এটা ইনক্রিজ করেছে, তাহলে কত হচ্ছে 373 পয়েন্ট কত 0 আর 2 এত কেলভিন। তাহলে এটা আনসার মনে থাকে জানো। তাহলে এরকম যদি কোশ্চেন আসে প্রবলেম পড়ে আমরা খুব সহজে আনসার করতে পারবো। দেখো প্রথমে বেড়েছে এইটা, তাহলে আগে ছিল তো জলের 100 ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্ক, বিশুদ্ধ জলের 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি 100 মানে 273 প্লাস 100, 273.15 প্লাস 100, তার মানে 373.15, এটা জলের স্ফুটনাঙ্ক, আর বেড়েছে এইটা, তাহলে বাড়ার পরে হয়েছে এইটা, তাহলে এখন স্ফুটনাঙ্ক এইটা হচ্ছে এখন দ্রবণের স্ফুটনাঙ্ক, তাহলে এটা কি দ্রবণের স্ফুটনাঙ্ক। ক্লিয়ার, বোঝা গেল। এবারে স্ফুটনাঙ্কের উন্নয়নটা কি করে হচ্ছে আমি এটা গ্রাফিক্যালি একটু দেখাবো। এবার দেখো লেখচিত্রের মাধ্যমে স্ফুটনাঙ্কের উন্নয়ন লেখচিত্রের মাধ্যমে দেখাচ্ছি। দেখো তাহলে এদিকে কি উষ্ণতা, এদিকে কি বাষ্পচাপ, এটা কি আমরা ধরে নিলাম প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ 1 atm। তাহলে একটা বিশুদ্ধ দ্রাবক, দেখ বিশুদ্ধ দ্রাবকের এইটা একটা বিশুদ্ধ দ্রাবক, তাহলে এর স্ফুটনাঙ্ক কোনটা, এইটা হচ্ছে টি ইনিশিয়াল, এটা কি বিশুদ্ধ দ্রাবক, এটা বললাম বিশুদ্ধ দ্রাবক।
বিশুদ্ধ দ্রাবক। আর এই দ্রাবকের মধ্যে যদি কোনো দ্রাব যোগ করি অনুদ্বায়ী, তাহলে তো বাষ্পচাপ কমে যায়। এদের বাষ্পচাপ উপরে, তাহলে যদি দ্রবণ করি তার বাষ্পচাপ কমে যাবে। যদি দ্রবণ হয় তাহলে বাষ্পচাপ এর উপরে ছিল, এর নিচে থেকে হবে। এটা হচ্ছে দ্রবণ। তাহলে এখন দ্রবণের কোন উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হচ্ছে এইটা। তাহলে এখন দ্রবণের স্ফুটনাঙ্ক কত? এইটা টি ফাইনাল। আগে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এখানে এই পয়েন্টে বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হচ্ছিল, তাহলে বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক এটা ছিল ইনিশিয়াল। আর এখন যেই দ্রাব যোগ করেছি বাষ্পচাপ কমে গেছে, তলায় থেকে হয়েছে দেখো। তাহলে এখন কোথায় কাট করছে? এই জায়গায় মিট করছে, তাহলে এটা এখন দ্রবণের স্ফুটনাঙ্ক এতটা বেড়েছে। তাহলে বৃদ্ধি কত? তাহলে বৃদ্ধি উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে উন্নয়ন কত? এটা স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল টিএফ মাইনাস টিআই, এটা উন্নয়ন। এইটাকে আমরা বলি কি? ডেল্টা টিবি, স্ফুটনাঙ্কের উন্নয়ন। ডেল্টা টিবি যেটা আগেই লেখালাম। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কেন হয়? না, দ্রবণে অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যদি যোগ করি দ্রবণের বাষ্পচাপ কমে যায়, সেই জন্যে দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটে। তাহলে ক্লিয়ার, গ্রাফিক্যালি বোঝা গেল। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম। পরের ক্লাসে আর যে দুটো কলিগেটিভ প্রপার্টি আছে, হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ, ও দুটো নিয়ে আমি আলোচনা করব।